তপু জায়ানকে তার কাছে থাকার পরে জায়ানকে বল না দিয়ে বারবার আপনার কাছে বল দিচ্ছিল, কারণটা কি? এটা আসলে কার বুদ্ধিতে হয়েছে? রাহুল বেকে আমাকে থুতু দিছে। ডিরেক্ট রাহুল ভেকে এসে আপনাকে থুতু মারছে? বসুন্ধরার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের বল দেয় না, বসুন্ধরা সিন্ডিকেট করে, মানে এই ব্যাপারগুলো আসলে আপনারা কি দেখেন ফেসবুকে? বসুন্ধরা বাইরের প্লেয়ারদের মানে 27 ম্যাচে 1 গোল 2 অ্যাসিস্ট। তারা ধরেন আপনাকে এই ধরনের কমেন্ট করলো, যেসব ফ্যানরা, তাদের কি গালি দিতে মন চায়? আমি যদি বলি যে কাবরেরার আসলে থাকার ক্রেডিবিলিটি তো হারিয়ে ফেলেছে। ভারত ম্যাচে জয়ের পর থেকে উৎসব চলছে বাংলাদেশের ফুটবল নিয়ে, কিন্তু শুধুমাত্র এই উৎসব কিংবা এই আনন্দ নিয়ে বসে থাকলে হবে না, আমাদের আগাতে হবে সামনে। আর এই বিষয়ে আলাপ করব ফয়সাল আহমেদ ফাহিমের সঙ্গে, জাতীয় দলের উইঙ্গার, ফুটবলের খুঁটিনাটি সহ বর্তমান ফুটবল এবং ভবিষ্যতে আসলে কিভাবে আমাদের আগানো উচিত, এসব নিয়ে আলোচনা হবে ফাহিমের সাথে। ফাহিম, স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ফাহিম, আমরা তো আসলে ভারত ম্যাচে জিতলাম, আসলে আপনাকে অভিনন্দন জানাতে হয়, দলের অংশ আপনি খেলেছেন। তো এই ম্যাচে আসলে আমি যদি বলি জয়টা আসলে কতটা দরকার ছিল? না, জয়টা অনেক বড় ইম্পর্টেন্ট ছিল। আর বাংলাদেশের মানুষকে, যেহেতু আমাদের অনেকগুলো হোম খেলা ছিল, বাংলাদেশের মানুষকে একটা জয় উপহার দিতে পারি নাই। সো আমার মনে হয় বাংলাদেশের মানুষকে জয়টা উপহার দেওয়াতে আরো ভালো হয়েছে। আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা উইন হয়েছি, এটা উইন হওয়াতে বাংলাদেশের মানুষ আরো বেশি হ্যাপি হয়েছে। ভারতের সাথে ম্যাচের আগে চাপ ছিল কতটুকু? না, আসলে ভারত ম্যাচের আগে আমাদের একটা খেলা ছিল, জানেন আপনারা সবাই, যে নেপালের সাথে। বাট জিতে জিতে লাস্ট টাইমে আমাদের ড্র হয়েছিল। বাট এটা তো অনেকটা আমাদের টার্গেট ছিল যে আমরা জয়টা নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ভালোভাবে শুরু করব। বাট আনফরচুনেটলি হয় না এটা। বাট সবার ভিতর এটা ড্র হতে সবার ভিতর আরো ভালো মনোবল সৃষ্টি হয়েছে যে আমাদের আমাদের ইন্ডিয়ার সাথে জিততে হবে। হ্যাঁ, সো সবার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমাদের হোমে খেলা, আর আমাদের জিততে হবে। সো সবার জায়গা থেকে 100% এফোর্ট দিয়েছে, ইনশাআল্লাহ আমরা জয় পেয়েছি। ফাইভ ম্যাচে একটা জিনিস আমি দেখেছিলাম, দর্শকরাও নিশ্চয়ই দেখেছেন, যে মিতুল মারমাকে আমার কাছে খুব নার্ভাস মনে হচ্ছিল, এবং সেই নার্ভাসনেসের এক পর্যায়ে বল দিতে গিয়ে তপু বর্মনকে দিতে গিয়ে হয়তোবা ইন্ডিয়ার কোনো একটা প্লেয়ারকে দিয়ে দেয়, সে সম্ভবত রাইট উইঙ্গারই ছিল ইন্ডিয়ার। তাকে দেওয়ার পর সে বল নিয়ে প্রায় ঢুকে গিয়েছিল, তখন আপনি যেন কোত্থেকে আসলেন এবং বলটা রিকভার করলেন। আপনার কাছে মানে ওই সিচুয়েশনটা আসলে কেমন ছিল বলেন? তার আপনাকে কি মিতুলকে একটু নার্ভাস মনে হচ্ছিল কিনা? ফুটবল খেলায় আপনার এটা মিস্টেক হইতে পারে, এটা মিস্টেক পার্ট অফ গেম, এটা হইতে পারে, যে কেউ এটা ভুল করতে পারে। হ্যাঁ, আর তখন জায়ান উঠে চলে গেছিল, ও কিন্তু মাঠে ছিল না, ওর হ্যামস্ট্রিং এ ক্রাম্প করছিল, মানে জায়ান তখন ইনজুরিতে অলরেডি হ্যাঁ মাঠের বাইরে। তখন আমরা 10 জন আর ইন্ডিয়া 11 জন ছিল। মানে ওই সময় কি চেঞ্জে কাউকে নামানো হয়নি ওই মুহূর্তে? না, বাট তখন তো খেলা চলতেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে হলো নামছে আর কি। তারপরে এখন মিতুল হয়তো ক্লিয়ার করতে গেছে, স্ট্রাইকারটা এসে আর কি ভালো ব্লক করছে আর কি। পরে যখন আমি মধ্যমাঠের একটু ইয়েতে ছিলাম, একটু সামনে ছিলাম আর কি, পরে আমি যখন দেখতেছি যে মিতুল মিস্টেক করতেছে, মানে মিস্টেক হয়েছে আর কি, পরে দেখি যে নাম্বার 16 এর কাছে বল, তখন আমি একদম 100 স্পিন দিয়ে আমি আর কি ওটা করছি আর কি। আচ্ছা, আমার একটা মানে জিনিস অবাক লাগছে, সেটা হচ্ছে আপনি তো উইঙ্গার। হ্যাঁ, ওই ম্যাচে তো লেফট উইং এ ছিলেন। হ্যাঁ, লেফট উইঙ্গার হিসেবে আপনি লেফট ব্যাকের জায়গায় আসলে কি করছিলেন ওইখানে আপনি? না, আসলে আপনার ফুটবলে তো প্রথমে তো আপনার দলকে আগে সাহায্য করতে হবে। ওখানে কি আপনি আগেই নেমে গিয়েছিলেন, নাকি আমাদের জায়ান উঠে যাওয়ার ফলে গ্যাপ তৈরি হওয়ার কারণে আপনি গিয়েছিলেন? মানে জায়ান তো তখন নাই, তখন অবভিয়াসলি আমার ওটা লেফট ব্যাকের কাজটা করতে হবে, কারণ আমার তো তখন আর অ্যাটাকের কোনো প্রয়োজন নাই। সো আমি ভাবছি যে, আর তবু ভাই আছে, আরো অনেক প্লেয়ার আছে, হামজা ভাই বলতেছিল যে তুমি এখন একটু লেফট ব্যাকের দিকে নামো, জায়ান তো নাই। মানে হামজা আপনাকে নামতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজা তো ভাই কি আসলে হামজা চৌধুরী কি সব কি আগে থেকে বুঝে ফেলে? যে না ভাই, আসলে ম্যাচের ভিতর সবকিছু আগে থেকে রিড করে। কারণ আরো একটা যদি বলি, যে আপনাকে নামালো, আবার মিতুল মারমা সামনে চলে আসলো একটা টাইমে, তখন কোত্থেকে যেন উড়ে আসলো হামজা চৌধুরী, হেড দিয়ে ক্লিয়ার করলো। যে আমি একটু মজা করেই বলি, যদি মানে ফ্যানদের মাঝেও আলোচনা হচ্ছিল যে হামজা চৌধুরী শুধুমাত্র নেপাল ম্যাচে বিশেষ করে আলোচনা হচ্ছিল গোল পোস্টে খেলা বাকি আছে। তো ওই ম্যাচে আমরা দেখলাম যে গোলকিপারের কাজটাও করে দিল। উনি কি সবকিছু আগে থেকে বুঝতে পারে? না, আসলে ভাইয়ের কথা তো আর কি বলবো, ঠিক আছে, ভাই এক কথায় অসাধারণ, যতই বলবো শেষ হবে না ভাইয়ের কথা আর কি। আর ভাই এমন একটা মানুষ যে দলের উইনের জন্য উনি যে কোনো ইয়ের জন্য উনাকে উজাড় করে দিতে 100% প্রস্তুত।
আচ্ছা, আমরা আরেকটা বিষয় নিয়ে আলাপ করতে চাই, যেটা নিয়ে আসলে খুব বেশি দর্শকদের মধ্যে আলোচনা হয়েছে। যেহেতু আপনি তপু বর্মনের কথা বলছিলেন এবং জায়ান আহমেদের কথা বলছিলেন, আমরা খেয়াল করেছি দর্শকরা বলছিল জায়ান আহমেদ কে তপু বর্মন বল দিচ্ছেন না। আপনি ছিলেন রাইট উইং এ নেপাল ম্যাচে, তপু জায়ানকে তার কাছে থাকার পরেও জায়ানকে বল না দিয়ে বারবার আপনার কাছে বল দিচ্ছিল, কারণটা কি? এটা আসলে কার বুদ্ধিতে হয়েছে এটা? না, এটা আসলে কারো বুদ্ধি না, এটা হলো আমাদের মানে আমাদের যে গেমের যে ফরমেশনটা, আমাদের কি হাভিয়ার কাবরেরার প্ল্যান ছিল? হ্যাঁ, এটা আমাদের সবসময় বিল্ড আপ হবে আমাদের রাইট সাইড দিয়ে। আপনি কি আপনার আগের ম্যাচগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের যত বিল্ড আপ হয়েছে সবগুলোই রাইট সাইড দিয়ে। হ্যাঁ, আর জায়ানকে শুধু বলা হয়েছে যখন এই পাশে যখন বল থাকবে তখন তুমি উইং এর কাজটা করবে। আর জায়ানের মেন ইটাই ছিল উইং প্লাস লেফট ব্যাকের ইটা আর কি। হ্যাঁ, ও যা শুধু ক্রস করবে যদি বল পায় আর কি। হ্যাঁ, আর সবকিছু হবে রাইট সাইড দিয়ে আর কি, বিল্ড আপ থেকে শুরু করে অ্যাটাকের যত কিছু হবে সবকিছু। আপনি আপনার কাছে কি মনে হয় না যে জায়ানকে যদি বলের ডেলিভারিটা বেশি পেতো তাহলে